প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এবিটি টেস্ট পেপার সলভ শুরু করব। তো দেখো, আজকে আমরা যে পেজটি শুরু করব, পেজ নাম্বার AC8, এই পেজের যে দর্শন সেটটি রয়েছে সেই সেট সম্পর্কে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে যে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে কি বলা হয়? প্রশ্নটি হচ্ছে, চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলা হয় নীতিবিদ্যা, মনোবিদ্যা, তর্কবিদ্যা, দর্শন। তাহলে এখানে যে প্রশ্নটি রেখেছে তার উত্তর হচ্ছে আমাদের এখানে 1 নম্বর উত্তরটি হচ্ছে তর্কবিদ্যা। তর্কবিদ্যা কেন? এখানে বলছে যে চিন্তার মূলনীতি সমূহ, তার মানে চিন্তা লজিক থেকে এসেছে, তাই এখানে এই তর্কবিদ্যায় অ্যান্সার হবে। পরের প্রশ্ন, যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয়। বলছে যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয় তাকে কি বলে? দেখো, এটা একটি যুক্তি। এই যুক্তিতে সিদ্ধান্ত গ্রহণের, এইটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণের কারণ যে বচনগুলি আছে এটার কারণে, অর্থাৎ এই সিদ্ধান্তটিকে প্রমাণ করার জন্য এই দুটি যুক্তিবাক্যের সাহায্য নেওয়া হয়েছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে আমাদের যুক্তিবাক্য বা হেতু বাক্য। তাই অ্যান্সারটি হবে হেতু বাক্য। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হেতু বাক্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বলছে বচন মাত্রকেই বলা হয় বাক্য, কারণ বচন মানেই হচ্ছে বাক্য। 4 নম্বর বলছে তর্কবিদ্যা ব্যাপ্যতা বলতে কি বোঝো? তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বোঝায় পদের ব্যাপ্যতাকে। এখানে আমরা পদেরই ব্যাপ্যতা নির্ণয় করে থাকি, পদের ব্যাপ্যতা। 5 নম্বর প্রশ্ন, বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে। দেখো, এখানে বিধেয় পদ ব্যাপ্য হলে, বিধেয় পদ ব্যাপ্য তার মানে দেখো, এ বচন বিধেয় পদ অব্যাপ্য, আই বচন বিধেয় পদ অব্যাপ্য, আবার ই বচন বিধেয় পদ ব্যাপ্য, ও বচন বিধেয় পদ ব্যাপ্য। এখানে বলছে বিধেয় পদ ব্যাপ্য, তাহলে বিধেয় পদ দেখো এই দুটির মধ্যেই ব্যাপ্য রয়েছে, কাজেই এই দুটি হচ্ছে নঅর্থক বচন। তাই উত্তরটি যদি আমরা নঅর্থক করি তাহলে এই উত্তরটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাই এখানে অ্যান্সারটি হবে বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে নঅর্থক, মানে নঅর্থক বচনে এই বিধেয় পদ ব্যাপ্য হয়। পরের প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের পার্থক্য। প্রশ্নটি বলেছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে পার্থক্য থাকে কিসের? এখানে বলছে বিরুদ্ধ বিরোধিতা। দেখো, এ বচন আর ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, তাহলে এ বচন আর হচ্ছে ও বচন এই দুটার মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক রয়েছে। এটার হচ্ছে হয়, এটার হচ্ছে নয়। তার মানে গুণের একটা পার্থক্য থাকলোই, আবার এটাকে আমরা এ বচনকে সামান্য বচন বলি, আবার ও বচনকে আমরা বিশেষ বচন বলি। তাই বিরুদ্ধ বিরোধিতার যে পার্থক্য একবার গুণের হচ্ছে আর একবার পরিমাণের হচ্ছে। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি করতে হবে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে পার্থক্য থাকে গুণগত ও পরিমাণগত। গুণগত ও পরিমাণগত। পরের প্রশ্ন, অধীন বিপরীত বিরোধিতা যে প্রকার বচনের মধ্যে হয়। অধীন বিপরীত বিরোধিতা, দেখো অধীন বিপরীত বিরোধিতা ও আর আই বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাই ও আর আই এই দুটি হচ্ছে বিশেষ বচন, তাই উত্তরটি হচ্ছে বিশেষ।
পরে 8 নম্বর প্রশ্ন বলছে দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্যটি কি হবে। এখন বলছে এখানে দুটি বিপরীত বিরোধী বচন, দুটি বিপরীত বিরোধী বচন, দেখো এখানে বিপরীত হচ্ছে এ আর ই, তাহলে ওই দুটি বচনের মধ্যে একটি সত্য হলে তাহলে এ আর ই যদি এইটি সত্য হয় তাহলে অন্যটি মিথ্যা, তাই অ্যান্সারটি হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন, ও বচন মিথ্যা হলে আই বচনের সত্যমূল কি। ও বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচনের সত্যমূল, এই যে ও বচন মিথ্যা, আই বচন সত্য। 10 নম্বর প্রশ্ন, বিবর্তন যে ধরনের অনুমান তা হলো। বিবর্তন দেখো আবর্তন বিবর্তন, এখানে বলছে বিবর্তন, তাহলে এটাকে যদি আমরা বিবর্তন করি, এ বচনের বিবর্তন ই বচন কোন কোন এস নয় অপি, এ বচনের বিবর্তন আমরা করলাম। এখানে বলছে বিবর্তন যে ধরনের অনুমান, তাহলে দেখো একটি যুক্তিবাক্য একটি সিদ্ধান্ত, এই ধরনের অনুমানকে আমরা অমাধ্যম অনুমান বলি, তাই এটির অ্যান্সার হচ্ছে অমাধ্যম। কারণ যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মাঝখানে কোনো যুক্তিবাক্য থাকে না, তাই এটি অমাধ্যম। পরে বলছে 11 নম্বর প্রশ্ন, আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে। আবর্তন সম্ভব নয় তোমরা জানো ও বচনের ক্ষেত্রে। অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের সংখ্যা, দেখো এটি একটি অমাধ্যম অনুমান, তাহলে যুক্তিবাক্য একটি, সিদ্ধান্ত একটি, তাই এখানে অ্যান্সারটি হচ্ছে 12 নম্বর একটি, যুক্তিবাক্যের সংখ্যা একটি, মানে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা একটি। পরের প্রশ্ন, আবর্তন বিবর্তন হয় সাপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন ও নিরপেক্ষ বচনের মধ্যে। দেখো আবর্তন ও বিবর্তন আমরা যাই করি না কেন, এই দুটি বচন হচ্ছে কিন্তু নিরপেক্ষ বচন, তাই অ্যান্সারটি হচ্ছে নিরপেক্ষ বচন। পরের কত নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন। 14 নম্বর প্রশ্ন, চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা, তোমরা জানো চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা 5টি। এবারে 15 নম্বর প্রশ্ন, সাধ্যপদটি অবস্থান হলো, অর্থাৎ সাধ্যপদটি কোথায় থাকে। দেখো এখানে একটি ন্যায় অনুমান সাজানো আছে, এখানে দেখো উদ্দেশ্য পদ এস, বিধেয় পদ হচ্ছে পি, এই পি পদটাই হচ্ছে সাধ্যপদ। তাহলে দেখো এইটা যদি সাধ্যপদ হয় তাহলে সাধ্যপদের অবস্থান বলছে, সাধ্যপদ কোথায় অবস্থান করে মানে কোথায় থাকে। দেখো তাহলে সিদ্ধান্তে সাধ্যপদ থাকে, আবার এই যে পি পদটি, পি পদকে সাধ্যপদ বলে, দেখো এই পি পদটি আছে প্রধান আশ্রয় বাক্যে, অর্থাৎ অ্যান্সারটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। অ্যান্সারটি হবে প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এবারে 16 নম্বর প্রশ্ন, অনেকার্থ হেতু দোষ। অনেকার্থ হেতু দোষ, এখানে দেখো অনেকার্থ হেতু দোষ যেহেতু বলছে, ফলে হেতুপদ দুটি দু অর্থে যখন ব্যবহার হবে, অর্থাৎ হেতুপদ দুটি দুই অর্থে ব্যবহৃত হবে, হেতুপদের দুটি অর্থ। এবারে 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলছে আই ই ও সমস্ত সংস্থানে বৈধ হয় না, এটা সমস্ত সংস্থানে অবৈধ, অর্থাৎ এই আকারটি কোথাও খুঁজে পাওয়া যাবে না 19টি বৈধ মূর্তির মধ্যে, তাই এটি অবৈধ হয়েছে। পরের প্রশ্ন 18 নম্বর, বৈজ্ঞানিক আরোহের মূল উদ্দেশ্য। বৈজ্ঞানিক আরোহের মূল উদ্দেশ্য হচ্ছে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা, কার্য কারণ সম্বন্ধ নির্ণয় করা। পরের প্রশ্ন 19 নাম্বার বলছে উপমা যুক্তি কয় প্রকার। উপমা যুক্তি দুই প্রকারের, এটা হচ্ছে সবল আর একটা হচ্ছে দুর্বল। আচ্ছা সবলটা হচ্ছে ভালো আর
এটা হচ্ছে মন্দ বা দুষ্টু। তার মানে ভালো উপমা আর হচ্ছে মন্দ উপমা। আরোহ অনুমান, পরে 20 নম্বর প্রশ্ন। আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি, তোমরা জানো সকলেই, এটা সামান্য সংশ্লেষক বচন। পরে 21 নম্বর প্রশ্ন এখানে লিখি। 21 নম্বর প্রশ্ন বলছে আরোহ অনুমান সবসময় ড্যাশ রূপে গণ্য। তার মানে আরোহ অনুমান সবসময় সম্ভাব্য হয়। পরের প্রশ্ন, মিলের পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? 22 নম্বর প্রশ্ন, মিলের পদ্ধতিগুলি অপনয়ন সূত্রের উপর প্রতিষ্ঠিত। অপনয়ন সূত্রের উপর প্রতিষ্ঠিত। পরের প্রশ্ন 23 নম্বর, আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় ড্যাশমূলক পদ্ধতি। এটা হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পরে আরেকটি প্রশ্ন রয়েছে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে যত জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে। এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এই পদ্ধতি হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতি দুটি, একটি হচ্ছে সমমুখী আর একটি হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আরো একটি ঘটনা বাড়ে, এবং এমন হতে পারে আবার একটি ঘটনা কমার সাথে সাথে আরো একটি ঘটনা কমে। আবার এমনও হতে পারে একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি কমে যায়, আরেকটি কমার সাথে সাথে আরেকটি বাড়ে, এরকম পদ্ধতি। ফলে বলছে এখানে যত জোরে দৌড়ানো হয়, অর্থাৎ আমরা যত জোরে দৌড়াই তত রক্তচাপ বাড়ে। তার মানে দৌড়ানোর সাথে আমার দৌড়ানোর যত স্পিড বাড়ছে তত রক্তচাপ বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটি বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি বাড়ছে। এই জন্য এটাকে আমরা বলছি সহপরিবর্তন পদ্ধতি। আমরা এর পরের যে প্রশ্নগুলো আছে, এর পরের প্রশ্নগুলো পরের আলোচনায় রাখবো, সেগুলো হচ্ছে এসিকিউ। এই করে যতটা সলভ করা যায় এই এবিটি টেস্ট পেপারটি সলভ আমরা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, তেমন।